সেই সেম হরমোনের প্রভাবেও কিন্তু অনেক সময় চুল পড়ে যায়। স্ক্যাল্পে যে চুলগুলো থাকে সেগুলোর গড় আয়ু হচ্ছে 5 থেকে 8 বছর। 5 বছর ধরে চুলটা বাড়বে, তারপরে মাস 6 মতো থাকে এটাকে আমরা অ্যানজেন ফেজ বলি। আচ্ছা, তারপর সে মাস 6 মতো সে স্টপেজ ফেজে চলে যাবে, সে আর বাড়বে না। পারবেন। তারপরে 1-2 সপ্তাহের মধ্যে সে পড়ে যাবে। ঘরোয়া উপায় এটাকে কিভাবে আটকাবেন? অন্তত দিনে 2.5 লিটার মতো জল খেতে হবে। আচ্ছা, বডিতে জল যদি কম থাকে তাহলে যেটা হয়, আমাদের বডির ব্লাডের ভলিউম কম থাকে। পেঁয়াজের রস একটা আমাদের ইরিটেন্ট হিসেবে মাথাতে কাজ করে। আচ্ছা, সেটা হচ্ছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, যেটা এখন খুব পপুলার। যেটা এখন খুব পপুলার। মানে ঘরোয়া টোটকাতেও কাজ হচ্ছে না, ওষুধেও কাজ হচ্ছে না, থেরাপিতেও কাজ হচ্ছে না, তখন আমি কি করব? আজ আলোচনা করব চুল পড়া এবং তার সমাধান নিয়ে। আমরা জানার চেষ্টা করব চুল কেন পড়ে, চুল যদি পড়ে তাহলে তার ঘরোয়া সমাধান কি আছে, কখন ওষুধের দরকার, এবং সবশেষে জানব কখন আমাদের ট্রান্সপ্লান্ট লাগবেই। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা চলে এসেছি বাইন ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে আছেন এ শহর তথা এই ক্লিনিকের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। চুল পড়ার সমস্যা মোটামুটি তো অনেকেরই আছে, তো ঘটনা হচ্ছে যে চুল পড়ে কেন? ধন্যবাদ আপনাকে একটা খুব ভালো টপিক নিয়ে আলোচনা করার জন্য। চুল পড়ে যাওয়ার সমস্যাটা কিন্তু পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই, এবং আজকাল আমরা দেখছি অনেক কম বয়সী যারা রয়েছেন, ইভেন 19, 20, 21, 22 বছরেও তারা ফোন করেন, স্যার চুল পড়ে যাচ্ছে। কারণ চুল পড়াটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, চুলটাকে বেসিক্যালি একটা ইউথফুলনেসের ব্যাপার বলে ধরা হয়। সেটা বহু যুগ থেকে মানব সভ্যতার প্রথম দিক থেকেই চুলটাকে মনে হয় যে ইউথফুলনেস, চুল মানে বয়স কম, বয়স হয়ে যাওয়া মানে চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়া, এই ব্যাপারটাকে ধরা হয়। তো আমরা কেউই বয়স্ক হতে চাই না, বুড়ো হতে চাই না, মরতেও চাই না। তো সেই জন্য চুল পড়ে যখনই যাচ্ছে তখনই কেউ ভাবেন যে আমাকে বোধহয় খারাপ লাগাচ্ছে, আমাকে বোধহয় আমার বয়সের থেকেও বেশি বয়স্ক বলে মনে হচ্ছে। তো এটা হচ্ছে বিষয়। তো চুল পড়ে যায়, কেন পড়ে যায় সেটার বাইরে আমি যেটা বলবো, চুল, আমাদের মাথায় যে চুল থাকে বিশেষত পুরুষদের ক্ষেত্রে আমরা কয়েকটা প্যাটার্ন লক্ষ্য করেছি। আচ্ছা, কিছু কিছু প্যাটার্ন দেখা যায়, কিছু কিছু ফ্যামিলির মধ্যে তাদের টাক পড়ার একটা টেন্ডেন্সি থাকে। ধরুন কারোর কাকা বা মামা, দুদিকে থেকে তো ফ্যামিলি হয়, বাবার দিক বা মামার দিক, সবার হয়তো পড়েনি, কিন্তু দেখা যাবে 1-2 জনের বেশ টাক পড়ে গেছে। তো তাদের একটা ফ্যামিলিয়াল বা তাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। আবার কিছু কিছু পেশেন্ট দেখেছি যাদের হচ্ছে হরমোনাল একটা এফেক্ট থাকে, টেস্টোস্টেরন হরমোন, যার প্রভাবে আমাদের দাড়ি গজায়, বুকের অন্যান্য অংশে, বডির অন্যান্য জায়গায়, বগলে, জেনাইটাল এরিয়াতে চুল আসে, ভয়েস চেঞ্জ হয়। সেই সেম হরমোনের প্রভাবেও কিন্তু অনেক সময় চুল পড়ে যায়। কিন্তু এটা কি পুরুষের ক্ষেত্রে? এটা বিশেষত পুরুষদের ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে যদি আমরা চুল পড়াদেরকে আমরা ডাক্তাররা যখন অ্যানালাইসিস করেছি, দেখেছি অনেক ক্ষেত্রে মহিলাদের সঙ্গে বেশ কিছু জিনিসের এফেক্ট রয়েছে। সেটা হচ্ছে একটা ডিজিজ, যেরকম যদি হিমোগ্লোবিন বডিতে কম থাকে তাহলে রক্ত সঞ্চালন মাথায়, চুলে বিশেষ করে স্কিনে কম থাকে। থাইরয়েডের অসুখে যারা ভুগছেন তাদের হয়। কিছু কিছু কন্ডিশনস, যেমন অনেক সময় আমরা দেখেছি পেশেন্টরা যখন প্রেগনেন্সি আসছে বা প্রেগনেন্সি শেষ হয়ে যাচ্ছে তখন তাদের অনেক সময় চুল পড়ে। আজকাল আমরা অনেক মহিলারাই ডায়েটিং এ যান, হঠাৎ করে হয়তো 6 থেকে 8 মাসের মধ্যে 10 থেকে 15 কেজি ওজন কমাচ্ছে, সেক্ষেত্রেও তাদের অনেক সময় চুল পড়ে যায়। তো মহিলাদের ক্ষেত্রে আমরা ফ্যামিলিয়াল বা হরমোনাল বিষয়টা থাকে না, কিন্তু এই প্রক্রিয়াগুলো থাকে। এছাড়া পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই কমন যে জিনিসটা অনেক সময় থাকে সেটা হচ্ছে ভাইরাল ফিভার। ধরুন আপনার ভাইরাল কোনো ফিভার হলো, বিশেষ করে ডেঙ্গুর সময় আমরা দেখতাম প্রচুর পেশেন্টস, পুরুষ এবং মহিলা উভয়ই বলছে, স্যার প্রচুর মাথায় হাত দিলে গোছা গোছা চুল উঠে আসছে। ডেঙ্গুটার একটা খুব বাজে রকম। তারপরে ধরুন যদি কারো ম্যালেরিয়া বা লং স্ট্যান্ডিং হসপিটালাইজেশন রয়েছেন, এরকম কোনো ধরুন কারো পা ভেঙে গেছে, তাকে 1.5 মাস বেড রিডেন অবস্থায় থাকতে হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু চুল পড়ে যায়। আর একটা খুব রেয়ার জিনিস রয়েছে, সেটা হচ্ছে কেমোথেরাপি। আচ্ছা, কেমোথেরাপি দেওয়া হয় ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে, বা আরো বিশেষ কিছু ডিজিজের ট্রিটমেন্ট হিসেবেও দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়। তখনও দেখা যায় কেমোথেরাপির সাইড এফেক্টের কারণে কিন্তু চুল পড়ে যায়। তো এই যে চুল পড়ে যাওয়া মোস্টলি কিন্তু আমি যেটা বলবো, যেটার কারণে হয়তো আপনি ফোন করছেন, অন্য কেউ ফোন করছে, সেটা দেখা যাবে ন্যাচারাল। কারণ মাথার আমাদের যে চুল থাকে, আমাদের দেখুন বছরে একবার গাছে আম হয়, কিন্তু নারকেল বছরে সারা বছরই হতে থাকে একটা গাছে। তো আমাদের যে চুলে, তাহলে এটাকে একটা গ্রোথ ফেজ বলি আমরা, যে কোনো বায়োলজিক্যাল জিনিসের একটা গ্রোথ ফেজ থাকে। আপনারা জানবেন যে 21 দিন আমরা ব্লাড গুলোকে, যে আমাদের ব্লাড ব্যাংক আছে সেখানে সংরক্ষিত করে। তো যে কোনো একটা বস্তু যেটা জীবন্ত, তার একটা সৃষ্টি
এবং শেষ। বৃদ্ধি এবং ধ্বংস এই প্রক্রিয়ার মধ্যে দিয়েছে। আমরাও যেরকম জন্ম নিয়েছি, বড় হয়েছি, মারা যাব। চুলের বিষয়টা হচ্ছে, মাথার চুল যদি আমরা বিশেষ করে বলি, তাহলে আমাদের স্ক্যাল্পে যে চুলগুলো থাকে সেগুলোর গড় আয়ু হচ্ছে 5 থেকে 8 বছর। আচ্ছা, 5 থেকে 8 বছর ধরুন, 5 বছরই আমি হিসেবে সুবিধার জন্য যদি ধরি, 5 বছর ধরে চুলটা বাড়বে। তারপরে মাস 6 মতো থাকে, এটাকে আমরা অ্যাঞ্জেন ফেজ বলি। আচ্ছা, তারপর সে মাস 6 মতো সে স্টপেজ ফেজে চলে যাবে, সে আর বাড়বে না। পারবে না। তারপরে 1-2 সপ্তাহের মধ্যে সে পড়ে যাবে। আচ্ছা, তো এরকম ভাবে প্রতিদিন আমাদের মাথা থেকে অ্যারাউন্ড দেখা গেছে 40 থেকে 80টা চুল ন্যাচারালি পড়ে যায়, আবার 40 থেকে 80টা গজায়। মানে গাছের পাতার মতন বিষয়। একদম, হ্যাঁ, পড়বে, কিন্তু ওই যে চুলটা পড়ে গেল তার গোড়াতে কিন্তু সেলস গুলো থেকে যায়। সেই সেলস গুলো থেকে 1 থেকে 1.5 মাস পরে নতুন একটা চুল আবার বেরিয়ে আসে। আচ্ছা, কোনো কারণে যদি এই বেরোনোর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, ধরুন আপনার প্রতিদিন 40টা করে চুল পড়ছে কিন্তু গজাচ্ছে 30টা করে, তাহলে ওই যে 10টা করে করে আপনার প্রতিদিন ল্যাক হচ্ছে, এটা আস্তে আস্তে আপনার মনে হবে চুলটা যেন ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে। এবার ন্যাচারালি যে আমি বলছিলাম, ধরুন 30টা করে চুল আপনার পড়ছিল, কিছু কিছু এফেক্ট এর ক্ষেত্রে সেই চুলটা হয়তো বেশি করে পড়তে পারে। যেমন ধরুন আপনার গাছে হয়তো আম পেকেছিল, সেটা হয়তো কালকে পড়তো, আজকে ঝড় এলো, হুড়ুর করে পড়ে গেল। এই ফ্যাক্টরগুলো কি, সেগুলোকে আমাদেরকে কন্ট্রোল করলে পরে আমরা চুল পড়াটা অনেকটাই আটকাতে পারি। এই ফ্যাক্টরগুলো হচ্ছে, একটা হচ্ছে স্ট্রেস। আজকালকার দিনে স্ট্রেস প্রত্যেকের লাইফেই থাকে। প্রত্যেকেরই লাইফে আছে। ইভেন দেখুন ছোট ছোট বাচ্চাদেরও আজকাল প্রতি 3 মাস পর পর সব ক্লাস টেস্ট অমুক তমুক করে দিয়েছে। আপনি সেমিস্টার আগে 3 বছরের মাথায় পরীক্ষা দাও, তখন 6 মাস পর পর পরীক্ষা হচ্ছে। ইভেন লাইফের অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন স্ট্রেসফুল বিষয় থাকে। 2 নম্বর যে জিনিসটা, এবার ম্যাক্সিমাম জিনিসগুলো এগুলো কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস হচ্ছে আপনি বডিকে ঠিক মতো রেস্ট না দেওয়া। আমরা দেখতে পাচ্ছি আজকাল লোকজন তারা রাত 1:30, 2, 2:30, 3টে অব্দি জেগে জেগে ফোন দেখছেন, সকালের দিকে আবার 7টা, 7:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হচ্ছে। ফলে বডি যে সার্কাডিয়ান রিদম আছে সেই রিদমটা চলে যাচ্ছে। এটা আর একটা জিনিস। 3 নম্বর হচ্ছে মাইগ্রেশন। ধরুন আমি বড় হচ্ছি ওয়েস্ট বেঙ্গলে, 11-12 ওয়েস্ট বেঙ্গলে পড়লাম, এরপরে আমি চাকরি করার জন্য আমি চলে গেলাম ব্যাঙ্গালোরে, বা আপনি চলে গেলেন মহারাষ্ট্রে, বা চলে গেলেন কাশ্মীরে। ফলে আমরা যে পরিবেশে মানুষ, সেখানে তো সেখানকার এনভায়রনমেন্টটা নেই, সেখানকার জল, হ্যাঁ, অনেকেই বলেন জলের প্রভাবে চুল পড়ে যাচ্ছে। অনেক সময় আমরা ডাক্তাররা হেসে এড়িয়ে দিই, কিন্তু এটা বাস্তব। আপনি ব্যাঙ্গালোরের জল খাবেন সেটা আলাদা, রাজস্থানের জল খাবেন সেটা আলাদা, জলের পিএইচ, জলের হার্ডনেস সেটা কিন্তু আলাদা থাকে। সুতরাং এটার এফেক্ট কিন্তু পড়ে। তাছাড়া পরিবেশের শুষ্কতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, আমাদের এখানে ঘাম প্রচুর হয়, অথচ আপনি দিল্লিতে গরমের সময় যাবেন, দেখবেন প্রচন্ড গরম, অথচ ঘাম নেই। তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের চুল পড়ে যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে খাদ্যাভ্যাস। ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলে যে খাবার খাচ্ছেন, আপনি তামিলনাড়ুতে গিয়ে তো সেই খাবার পাবেন না, সে তাদের রান্না করার ইনগ্রেডিয়েন্টস, এই ব্যাপারগুলো কিন্তু চুলের উপর খুব এফেক্ট করে। কারণ দেখুন, চুলের আলটিমেট কাজ হচ্ছে আমাদের বডিকে প্রোটেকশন দেওয়া। আপনি মানুষের দেহে চুল কম থাকে, কিন্তু অন্যান্য প্রাণী দেখুন না, আপনি দেখুন সাইবেরিয়াতে যে প্রাণী থাকে তাদের বড় বড় লোম থাকে গায়ে। একদমই তাই। হ্যাঁ, এখনো হনুমান, বাঁদর বা আমাদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণী, কুকুর, বিড়াল, প্রত্যেকের গায়ে লোম থাকে। তো এটার বেসিক কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া। সাইবেরিয়ায় ঠান্ডাতে লোকে বেশি থাকে, মানে প্রাণীরা ইয়ক যেগুলো রয়েছে চামড়ি গায়ে, তাদের বড় বড় লোম। পোলার বিয়ার। আমাদের এখানে গরম কম, এখানে ছোট লোম থাকে। তো চুলের একটা এফেক্ট কিন্তু পরিবেশের সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত। তো এই সমস্ত কারণে কিন্তু চুল পড়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে চুল পড়ে যাওয়াটা সাইক্লিক্যাল ওয়ের মাধ্যমে হয়, কিন্তু কোনো কারণে যদি আপনার বেশি চুল পড়ে যাচ্ছে, তখন সেটা কনসার্ন হয়, তখন পেশেন্ট আমাদেরকে ফোন করেন। মানে আপনার কেমোথেরাপি হয়নি, আপনার থাইরয়েডের সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওয়েদারও চেঞ্জ হয়নি, তারপরে হুড়ুর করে চুল পড়ে যাচ্ছে কেন, পড়ে যাচ্ছে, তখন পেশেন্ট যখন আমাদেরকে ফোন করছেন, তিনি ছেলেই হন মেয়েই হন, তখন আমরা তাকে অ্যানালাইজ করার চেষ্টা করি, তার প্যাটার্ন দেখার চেষ্টা করি। জিজ্ঞেস করি যে আপনি কতদিন ধরে দেখছেন, তখন বলে স্যার আমি লাস্ট 6 মাস ধরে। তার মানে আপনি লাস্ট ইয়ার 6 মাসের আগে আপনি ঠিক, হ্যাঁ স্যার ঠিক ছিলাম। তারপরে তখন আমরা বের করার চেষ্টা করি কোনো বিষয় রইলো কিনা, বা তার কোনো ফ্যাক্টর রয়েছে কিনা যেগুলো কন্ট্রোলেবল। তারপরে আমরা ইনভেস্টিগেশনস করে দেখি ওনার বডিতে কোনো অসুখ বিসুখ কিছু রয়েছে কিনা। আজকাল টেস্ট করলে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিটামিন, ওনার বডিতে ভিটামিন ডি হয়তো কম, উনি হয়তো ঠিকঠাক মতো ফল খান না, কাঁচা ফলটা, সবজি যেখানে ভিটামিন সি থাকে। ভিটামিন সি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর দিস সফট টিস্যুস, ওরা আমাদের কোলাজেন সিনথেসিসে সাহায্য করে। সুতরাং তিনি ঠিক মতো একটু কাঁচা সবজি, বিশেষ করে ফল জাতীয় জিনিস, টক ফল জাতীয় খাচ্ছেন কিনা। তারপর আমরা দেখি না থাইরয়েডের কিছু অসুবিধা রয়েছে কিনা, না ডায়াবেটিস হলো কিনা, নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিনা। এই জিনিসগুলো দেখে নিয়ে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই। সেটাই সাপোর্টিভ ট্রিটমেন্টে যখন ঠিক হচ্ছে না, ওনাকে
বিহেভিয়ারাল মডিফিকেশনের অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। সেগুলো করার পর যদি দেখছি ঠিক হচ্ছে না, তখন ওষুধের দিকে যাওয়া হয়, আর লাস্টে সার্জারি। সেগুলো তো আমরা পর্যায়ক্রমে নিশ্চয়ই আলোচনা আচ্ছা, করব। এইবার প্রথমেই আমি জানতে চাইবো যে আপনি একজন পেশেন্টকে প্রথমে আপনি কি অ্যাডভাইস দেন, মানে তার কি ঘরোয়া কোনো পদ্ধতি বা ঘরোয়া কোনো জিনিস, যেমন আপনি একটা বললেন যে ফল খাওয়া ফল খাওয়া, হ্যাঁ, আপনি একটা কথা হ্যাঁ। বললেন, তারপরে যদি হিমোগ্লোবিনের যদি কম থাকে তাহলে থাকে, হিমোগ্লোবিন আমরা হ্যাঁ, ট্যাবলেট তো দিয়ে থাকি। মানে আমরা জানতে চাইবো যে একজন মানুষ ঘরোয়া উপায় এটাকে কিভাবে আটকাবেন। ঠিক ঘরোয়া উপায়ে কিভাবে আটকাবেন সেটার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো যে আপনি চুলের স্বাস্থ্য কি করে মেনটেন করবেন, Yes. সেটা করলেই আপনার ঘরোয়া ব্যাপার। Yes. হুম। হ্যাঁ, ঘরোয়া সেটা একটা হচ্ছে চুলের মাথাটাকে পরিষ্কার রাখা, আর একটা হচ্ছে বডিটাকে আপনাকে চুলের দিকে প্রপার নিউট্রিশন দেওয়া। আচ্ছা। মাথা পরিষ্কার রাখা, যারা ধরুন বাইরে থেকে কাজ করে, দেখুন চুল আমাদের মাথায় থাকে, অনেকেই বলেন স্যার খুশকি হয়। খুশকির জন্য খুব কমনলি আমরা কিটোকোনাজল শ্যাম্পু দিয়ে দিই, যেটা একটা অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু। অনেক ক্ষেত্রে কিন্তু মাথার খুশকিটা হয় অপরিষ্কার থাকার জন্য। আচ্ছা। সারাদিন আপনি ঘেমে যাচ্ছেন, দেখুন বডির অন্যান্য জায়গায় আমরা দিনে অনেকবার পরিষ্কার করি, স্নান করি, হাত প্রত্যেকবার খাওয়ার আগে হাত ধুয়ে নিচ্ছি। তো আমাদের বডির থেকে যে উপরে সেলস গুলো আছে 21 দিন পরে পরে কিন্তু সেলস গুলো চেঞ্জ হয়ে যায়। লাইন দিয়ে আছে পরপর 7খানা লেয়ার থাকে, একটা লেয়ার চলে যায়, নিচের লেয়ারটা চলে আসে। যেরকম একটা ফ্যাক্টরিতে ধরুন বা একটা সেনাবাহিনী ধরুন, একজন রিটায়ার করছেন, তার পেছনে আরেকজন আসে, তার পেছনে আরেকজন আসে, এইভাবে আসে। তো মাথাতে আমরা দিনে একবারের বেশি স্নান করি না, কিন্তু আমি বলবো যারা ধরুন কলকাতাতে সকালবেলা আপনি 7টা থেকে 8টা বাড়ি থেকে বেরোচ্ছেন, সারাদিন কাজ করে রাত্রিবেলা পৌঁছচ্ছেন, সারা দিনে আপনার বাড়ির বাইরে থাকার কারণে যে ধুলো ময়লা নোংরা এগুলো জমলো, অবশ্যই বাড়িতে গিয়ে স্নান করবেন। শীতের সময় সেটা পসিবল নাও হতে পারে, কিন্তু গরমের সময় তো সেটা পসিবল। আপনি সপ্তাহে অন্তত 3বার মাথায় শ্যাম্পু করবেন। অনেকেই জিজ্ঞেস করেন স্যার কোন ধরনের শ্যাম্পু ইউজ Yes, করবো। আমি জিজ্ঞাসা করতে আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে দিনে অন্তত 1 থেকে 2বার স্নান করবেন। সপ্তাহে অন্তত 3বার শ্যাম্পু দেবেন, যে কোনো শ্যাম্পু, শুধু ব্র্যান্ডই আলাদা। শ্যাম্পুর যে কেমিক্যাল কন্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই এক সেম, কারো ক্ষেত্রে হয়তো একটুখানি তার থিকনেসটা বেশি থাকে, কারো ক্ষেত্রে একটু আলাদা করে পারফিউম দেয়া থাকে। নইলে যে কেমিক্যাল কম্পাউন্ড যেটা আপনার মাথাটাকে পরিষ্কার করা, প্রত্যেকের ক্ষেত্রে সেম। সেই জন্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের শ্যাম্পু দরকার নেই, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি রেগুলার ইউজ করেন সেটা ইউজ করবেন, এটা ইউজ করে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাথার চামড়াটাকে মাসাজ করা। আচ্ছা। মাসাজ করলে পরে চামড়ার ব্লাড সার্কুলেশন বাড়ে। সেই জন্যই দেখবেন আগেকার দিনে অনেক আমাদের মা ঠাকুমারা কিন্তু তাদের নাতি নাতনিদের বা তাদের বাড়ির এদেরকে বিকেলবেলা বসে সবাই একসঙ্গে চুলে তেল দিতেন, খুব সুন্দর করে পরিচর্যা করতেন। আজকাল অনেকেই বলে মাথায় চুলে তেল দেবেন না, তেল দিলে পরে খুশকি হবে, চুল দিলে পরে ইনফেকশন হবে, এটার সঙ্গে কিন্তু যায় না। আচ্ছা। আমাদের গতানুগতিক ভাবে আমাদের সমাজে যে জিনিসটা চলে আসছে, সেটা যদি সত্যিই ঠিকঠাক না হতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যেত। ঠিক। মাথায় তেল দিয়ে জ্যাবজ্যাবে করে দেওয়ার দরকার নেই, কিন্তু একটা দিন, সপ্তাহে 1 দিন বা 2 দিন সুন্দর করে তেল দিয়ে মালিশ করলে পরে মাথার যে পরিমাণ আরাম হবে এবং যে পরিমাণ চুলের পরিচর্যা করবে, সেই জিনিসটা কিন্তু অত্যন্ত দরকার। মানে স্ক্যাল্পের যে ব্লাড হ্যাঁ। সার্কুলেশনটা সেটাও তো হ্যাঁ, সেটা বাড়ানো বা শ্যাম্পু দেওয়া, পরিষ্কার করা, রেগুলার স্নান করা। এবং আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে শ্যাম্পু দেওয়ার সময় খুব ভালো করে মাথাটাকে রাব করবেন, আচ্ছা ঘষবেন, যাতে মরা চামড়াগুলো বেরিয়ে যায়। এবং মাথাতে সপ্তাহে 1বার থেকে 2বার তেল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার রাখা এবং তাকে ম্যাসাজ করা। আচ্ছা এটা গেল ন্যাচারাল কেয়ার। সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়া। অন্তত দিনে 2.5 লিটার মতো জল খেতে হবে। আচ্ছা বডিতে জল যদি কম থাকে, তাহলে যেটা হয়, আমাদের বডির ব্লাডের ভলিউম কম থাকে। ব্লাডের ভলিউম কম থাকলে পরে আমাদের বডির সব থেকে ভাইটাল অর্গান হচ্ছে ব্রেন, তারপরে হার্ট, তারপরে ইন্টেস্টিন, তারপরে মাসল, এইগুলো ভাইটাল। চুলটা আমাদের কাছে অতটা ভাইটাল অর্গান হিসেবে দেখে না, যদিও আমাদের অনেক গুরুত্ব রয়েছে। সেই জন্য ব্লাড সাপ্লাই যদি প্রথমেই কোথাও কমাতে হয় বডিকে, প্রথমেই সে পেরিফেরিতে কমিয়ে দেবে। সেই জন্য আমার বডির ভলিউম, ব্লাড ভলিউম যদি কম থাকে, মাথার স্কিনে আমাদের ব্লাড পারফিউশন প্রেশার কমে যায়। সেই জন্য আপনাকে জল খেতে হবে। আপনার জল, আপনি বলতে পারেন স্যার কি করে বুঝবো আমি সঠিক জল খাচ্ছি কিনা? যদি আপনার ইউরিন হলদে হয়, তাহলে বুঝবেন আপনি জল কম খেয়েছেন। আর যদি আপনার ইউরিনটা সাদার দিকে হয়, তাহলে বুঝবেন আপনি ঠিকঠাক মতো জল খাচ্ছেন। এটা দেখে আপনি খুব ইজিলি বুঝতে পারেন। শীতকালে হোক গরমকালে হোক, ইউরিনের কালার থেকে খুব ইজিলি ডিটেক্ট করা যায় আপনি ঠিক পরিমাণ জল খাচ্ছেন কিনা। জলের পরে আসবে ফল। দিনে অবশ্যই একটা কাঁচা ফল খাবেন। আচ্ছা। আপনি একটা পেয়ারা খেতে পারেন, আপনি 1 টুকরো বা একটা শসা খেতে পারেন, একটুখানি আপনি পেঁপে খেতে পারেন, আপনি একটা কমলা লেবু খেতে পারেন। ইভেন আপনি রাস্তা দিয়ে খুব ইজিলি, যেটা আমাদের দেশে গরমকালে পাওয়া যায়, আপনি যে কোনো একটা খুব চলতি দোকান যেখানে আছে, সেখান থেকে 1 গ্লাস লেবু দিয়ে শরবত খেতে পারেন। তো এই যে কাঁচা সবজিগুলো, এটা প্রত্যেকের মধ্যে ভিটামিন সি থাকে, সেটা আপনার চুলের জন্য এবং দাঁতের জন্য এবং কানেকটিভ টিস্যুর জন্য অত্যন্ত দরকারি। এই একটা। তারপরে আরেকটা জিনিস, এবার খাবেন না কোনটা। আচ্ছা।
চেষ্টা করবেন মাসে 1বার থেকে 2বারের বেশি জাঙ্ক ফুড না খেতে। আচ্ছা, জাঙ্ক ফুড মানে কি, আপনি ধরুন বিয়ে বাড়িতে গেলেন, বিয়ে বাড়িতে তো আজকাল জাঙ্ক ফুডই দেওয়া হয়, জাঙ্ক ফুডই দেওয়া যাই শুরু থেকে শেষ অবধি প্রত্যেকেই তেলে দিয়ে ভাজা এবং প্রত্যেকটা সাদা তেলে ভাজা। তো এই জিনিসগুলোর কিন্তু ব্যাড এফেক্ট আমাদের বডিতে রয়েছে। আপনি মাসে 1বার যাচ্ছেন আউটিং এ, পার্টিতে, সেটা হিসেব করে নেবে যে 1বারের বেশি আমি যাব না। এই জিনিসটা মেনটেন করতে পারলে, আর বাকি হেলদি ফুড আপনি বাড়িতে যেরকম ভাত ডাল, যিনি মাছ খাচ্ছেন তিনি মাছ, যিনি মাংস খাচ্ছেন সবজি খাচ্ছেন, বাড়ির রান্না খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের খাবারটা 1বারের বেশি নয়। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মেডিসিন। এরপরে ঘরোয়া কিছু কিছু জিনিস থাকে। যেমন অনেক সময়তেই আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার পেঁয়াজের রস দিলে কি মাথায় চুল গজাবে? এটা সত্যি কথা। পেঁয়াজের রস একটা আমাদের ইরিটেন্ট হিসেবে মাথাতে কাজ করে আচ্ছা, এবং সেই ইরিটেশনটা চুল গজাতে সাহায্য করে। আচ্ছা, সুতরাং এটাতে কাজ হয়, কিন্তু কারোর ক্ষেত্রে কাজ বেশি হতে পারে, কারোর ক্ষেত্রে কাজ কমও হতে পারে, আবার নাও হতে পারে। নাও হতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে পেঁয়াজের রসে দুর্গন্ধ হয়, এটা প্র্যাকটিক্যালি নেওয়া পসিবল না। আপনি সপ্তাহে 6 দিনই ধরুন কাজ করেন, আপনি বাড়িতে এসে পেঁয়াজের রস মেখে 3 ঘন্টা বসে থাকা, সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। সেই জন্য যারা এই জিনিসগুলো করে উঠতে পারছে না, তাদের জন্য আমরা তখন মেডিকেশন থেরাপিতে যাই, যাতে এই হুড়ুর করে যা ধরুন দিনে 60টা চুল পড়ে যা নর্মাল, তার বেশি যাদের চুল পড়ছে তাদেরকে নিয়ে আমাদের তখন কনসার্নটা থাকে। তখন তাদেরকে আমরা এই সাপোর্টিং জিনিসগুলো করার পরে বলি মেডিকেশনসের দিকে যেতে। আচ্ছা, আর কিছু রেস্ট্রিকশনস থাকে, যেমন বেশি রাত অবধি না জাগা, স্ট্রেসফুল জব অ্যাভয়েড করা, সেগুলো তো অনেক সময় পসিবল হতেও পারে, নাও হতে পারে। তো তারপরে আমরা মেডিকেশনসের দিকে যাই। এগুলোতে যদি কন্ট্রোল হচ্ছে না, তখন মেডিকেশনসের দিকে যাওয়া হয়। কি ধরনের ওষুধপত্র দেওয়া হয় তখন? বেসিক্যালি 4 থেকে 5 রকমের থেরাপি আছে। আচ্ছা, কয়েকটা ওষুধ, কয়েকটা থেরাপি এবং কয়েকটা অন্যান্য জিনিস। আচ্ছা, তো প্রথমেই আমি বলি ওষুধের কথা, তারপর অন্য জিনিসগুলোতে আসবো। মিনক্সিডিল বলে একটা ওষুধ আছে, খুব ফেমাস। খুব ফেমাস। বেসিক্যালি মিনক্সিডিলটা যখন মার্কেটে আসে, তখন মিনক্সিডিল এবং ফিনেস্টাইড বলে আছে, সেটাও দুজনের গল্পই মোটামুটি একই। এরা যখন মার্কেটে আসে তারা তখন অন্যরকম ইন্ডিকেশন ছিল। যেমন একটা উদাহরণ আমি অনেক সময় দিই, যেমন সনদ জয়সূরিয়া আমাদের সময় 98-এ, উনি ক্রিকেট টিমে ছিলেন স্পিনার হিসেবে, কিন্তু ওনার কেরিয়ার শেষ হয়েছিল ওপেনার ব্যাটসম্যান হিসেবে। তো তেমনি মিনক্সিডিলটা এসেছিল, এটা আমাদের অ্যান্টি হাইপারটেনসিভ ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে এসেছিল। আচ্ছা, এখনো খুব রেয়ারলি ওষুধটাকে ব্লাড প্রেশারের ওষুধ হিসেবে ইউজ করা যায়। সেই জন্য বলে রাখি, মিনক্সিডিলের অন্যতম সাইড এফেক্ট হচ্ছে মাথা ঘোরা, ব্লাড প্রেশার কমে যাওয়া। যাই হোক, তো মিনক্সিডিল দেখা গেল, মিনক্সিডিল যাদের প্রেশারের ওষুধ হিসেবে দেওয়া হচ্ছে তাদের মাথা চুল গজিয়ে যাচ্ছে। তারাই এসে বললো, স্যার ডাক্তারবাবু দেখুন, মিনক্সিডিল যবে থেকে খাচ্ছি তবে থেকে আমার মাথায় চুল গজাচ্ছে। আচ্ছা, তখন থেকেই বোঝা গেল যে মিনক্সিডিলের কোনো একটা অজ্ঞাত এফেক্ট আছে আমাদের হেয়ার ফলিকেলের ওপর, যেখানে হাইবারনেটিং হেয়ার ফলিকেল, যে হেয়ার ফলিকেল গুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল, তাদের নতুন করে কাজ করতে সাহায্য করছে। হ্যাঁ, নতুন করে চুল কিন্তু গজায় না, ওই বেসিক্যালি ফলিকেলটা হাইবারনেটিং এ চলে যায়, শীত ঘুমের মতো অবস্থায় চলে যায়, সে থাকে কিন্তু তাতে চুল বেরিয়ে আসে না। তো ওটাকে আবার নতুন করে ফার্টাইল করছে বা বেরিয়ে আসছে, তখন সেই থেকে এই যে ওষুধটা ইউজ করা হয়। এটা আমাদের মিনক্সিডিল এখন আমরা ওরালি দিই না, ইউজুয়ালি ওরালি দিই না, স্প্রে হিসেবে দেওয়া হয়। কারণ ওরালি দিলে পরে ব্লাড প্রেশার কমে যায়, যেটা বললাম কমপ্লিকেশনস, সেটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, সেই জন্য ডিরেক্টলি মাথাতে স্প্রে করতে বলা হয়। আচ্ছা, আচ্ছা, এটা স্প্রের যে নিয়ম আছে সেটা আপনি আপনার যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তিনি সুন্দর করে বুঝিয়ে বলে দেবেন। মিনক্সিডিল 2 রকমের হয়, একটা অ্যালকোহল বেসড হয় আর একটা ওয়াটার বেসড হয়। অনেকের অ্যালকোহলটা সহ্য হয় না, তখন আমরা ওয়াটার বেসড দিয়ে থাকি। আচ্ছা, এটা নিয়ে একটা আলাদা দিন ডিসকাশন করা যাবে, মিনক্সিডিল কিভাবে করবেন। আমরা আজকে জিনিসটা নইলে শেষ হবে না। সেকেন্ড হচ্ছে ফিনেস্টাইড। ফিনেস্টাইডটা হচ্ছে পুরুষদের 40-45 বলবো না, 50-এর পরে একটা অসুখ হয়, প্রস্টেট গ্ল্যান্ড থাকে, পেচ্ছাবের রাস্তার মুখে থাকে গ্ল্যান্ডটা, সেটা বেড়ে গেলে পরে ইউরিন করতে কষ্ট হয়। অনেকেই জেনে থাকবেন, তাদের বাবা কাকা দাদুর হয়তো শুনে থাকবেন প্রস্টেট বেড়ে গেছে। ওই প্রস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়ার ওষুধ হচ্ছে ফিনেস্টাইড। ফিনেস্টাইড দিলে পরে আবার প্রস্টেট গ্ল্যান্ডটা আস্তে আস্তে ছোট হয়ে আসে, সংকুচিত হয়ে আসে, আবার ইউরিন নর্মালি বেরোতে থাকে। প্রস্টেটের অপারেশনও করা যায়, সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, তো ফিনেস্টাইডটা আমরা প্রথম দিকে প্রস্টেটের জন্য যখন দেওয়া হচ্ছে, এখনো দেওয়া হয়, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ওষুধ, খুব সস্তা ওষুধটা, তাদের 4 মিলিগ্রাম করে দেওয়া হয়। তো এটাতেও দেখা গেল যখন তারা নিচ্ছেন, তারা এসে বলছেন, স্যার আমি তো প্রস্টেটের জন্য ওষুধটা খাচ্ছিলাম, কিন্তু দেখুন আমার মাথার চুল যেন চেঞ্জ হচ্ছে, নতুন করে আবারও চুল গজাচ্ছে। নতুন চুল গজায় না, বেসিক্যালি হাইবারনেটিং ফলিকেল গুলো আবারও ইরাপ্ট করে। তো তখনও বোঝা গেল এটারও কোনো একটা এফেক্ট রয়েছে। তো দেখা গেছে এই ফিনেস্টাইড যে ওষুধটা, এটা হচ্ছে অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ আর কি। তো এটাতে আপনার চুল গজানোটাকে হেল্প করে। তো সেই হিসেবেও এটাকে আমরা 1 মিলিগ্রাম করে দিয়ে থাকি। ফিনেস্টাইডের ক্ষেত্রে একটা আছে যে ফিনেস্টাইড খেলে সেক্সুয়াল কোনো অসুবিধা হতে পারে, এটা আপনি বললেন অ্যান্টি অ্যান্ড্রোজেন। হ্যাঁ, এটা আমাদের যে টেস্টোস্টেরন হরমোন আছে, ডাইহাইড্রো টেস্টোস্টেরন, সেটার অ্যাক্টিভ ফর্ম কে হতে এটা বাধা দেয়। হরমোন ব্লকার বেসিক্যালি।
সেই জন্যই যেটা দেখা যায় যে যাদের 4 মিলিগ্রাম করে আমরা দিচ্ছিলাম প্রস্টেট পেশেন্টদের, এটাতে কি হয় মানে সেক্স করার ইচ্ছে, আপনার পেনিস উত্থান হওয়া বা সেক্সের ডিউরেশন সেগুলো তো এফেক্ট করে না। যেমন আমি যে খাবো আমার তো একটা খিদে পেতে হবে, সেক্স করতে গেলে একটা ইচ্ছে হতে হয়। তো বলা হয় যে এই যারা 4 মিলিগ্রাম করে নিচ্ছেন ফিনেস্টাইড প্রস্টেটের জন্য, তাদের এই লিবিডো কমে যাওয়াটা একটা সাইড এফেক্ট, আবার বন্ধ করে দিলে ফিরে আসে। কিন্তু যারা হেয়ার ফল নিয়ে আসে তাদেরকে আমরা 1 মিলিগ্রাম করে দিই। আচ্ছা, খুব রেয়ার যে এটার কারণে কারো মনে হবে যে তার সেক্স করার ইচ্ছেটা কমে গেছে। যদি সেরকম কখনো কোনো পেশেন্ট বলে থাকেন, আমরা বলি সেটা বন্ধ করে দিতে। এটা অনেক ক্ষেত্রেই প্ল্যাসিবো হয়। তিনি হয়তো পড়েছেন ইন্টারনেটে এটা খেলে এটা হয়, তখন তা আমার তো মনে হচ্ছে কমে যাচ্ছে মানসিকভাবে এটা মানসিকভাবে। হ্যাঁ, তো সেরকম যদি আমরা পেশেন্টদেরকে বলি, আপনি যদি ভাবেন যে আপনার ব্যাপারটা কিছু হচ্ছে, তাহলে আপনি এটা বন্ধ করে দিন। তো এই হচ্ছে দুটো ওষুধ। দুটো ওষুধের পর একটা থেরাপির কথা আমরা বলবো, আচ্ছা, সেটা হচ্ছে পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, যেটা এখন খুব পপুলার। যেটা এখন খুব পপুলার। এবং এই প্লাজমা নিয়ে বিভিন্ন সাব ক্যাটাগরিজও রয়েছে, জিএফসি, পিআরপি, এগুলো মোটামুটি মোরালেস একই গ্রুপের ব্যাপার। সেটা হচ্ছে আপনার ব্লাড আমরা 20 ml নিয়ে নেবো, সেটাকে মেশিনের মধ্যে প্রসেস করে ব্লাডের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর গুলো থাকে সেটাকে কনসেন্ট্রেটেড অবস্থায়, যেমন 20 ml ব্লাড যদি আমরা নিই, তার থেকে 2.5 ml মতো পিআরপি বেরোয়। আচ্ছা, হ্যাঁ, তো ওই 2.5 ml-টাকে আমরা মাথাতে হচ্ছে ছোট্ট ছোট্ট নিডল দিয়ে ইনজেকশন বা করে দিলে পরে সেটাতে চুলের গ্রোথে সাহায্য করে। কিন্তু এতে ব্যথা লাগে না? ব্যথা লাগে না কারণ তার আগে আমরা অবশ করি, আচ্ছা, সেই জন্য ব্যথা লাগে না। ঠিক আছে, তো এটা পিআরপি নিয়ে একদিন আমরা গল্প মানে কথা একদম, বলবো, একদম। ডিটেলসে দেখাবো ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, তো এটা হচ্ছে পিআরপি গেল থেরাপির মধ্যে। আর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লেজার। আচ্ছা, হ্যাঁ, লেজার দিয়ে যেমন আপনারা জানেন লেজার হেয়ার রিমুভাল হয়, এটাও একটা সাইড এফেক্টের মতোই ব্যাপার। আচ্ছা, দেখা গেল আমরা যখন লেজার হেয়ার রিমুভাল করছি, যে এরিয়ার হেয়ারটা রিমুভ হচ্ছে তার পাশের এরিয়ার হেয়ার গুলো গ্রো করে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কিরকম, যেমন ধরুন আপনাকে দিয়ে আমি দুভাবে কাজ করাতে পারি, একটা হচ্ছে ভয় দেখিয়ে আর একটা হচ্ছে উৎসাহ দিয়ে। যখন আমরা লেথাল ডোজ দিচ্ছি সেইখানে হেয়ার গুলো হচ্ছে মরে যাচ্ছে, কিন্তু যেখানে সাবলেথাল হচ্ছে সেগুলো তখন চাগিয়ে উঠছে। তো এই সাবলেথাল ডোজ যখন দেওয়া হচ্ছে, তখন আমরা ডাক্তারবাবুরা বুঝতে পারলাম যে সাবলেথাল যদি কোনো একটা স্টিমুলাস দেওয়া হয়, তখন অ্যাকচুয়ালি সেই টিস্যুটাকে সে উত্তেজিত হতে সাহায্য করে, স্টিমুলেট করছে, স্টিমুলেট করছে, খোঁচাচ্ছে। তো এই সাবলেথাল ডোজ দিলে পরে হচ্ছে বেসিক্যালি ওটা স্টিমুলেট করে হেয়ার ফলিকল গুলোকে, সেই জন্য লেজার হেয়ার ক্যাপ ইউজ করা হয়। আচ্ছা, তবে এই যে জিনিসগুলো আমি বললাম, ধর পিআরপি, মিনক্সিডিল, ফিনেস্টাইড বা লেজার, এর মধ্যে মেডিসিনস গুলো মানে ফিনেস্টাইড এবং মিনক্সিডিলের যতটা এফেক্ট আমরা কল্পনা করতে পারি, মানে একটা প্রেডিক্টেবল রেজাল্ট পাওয়া যায়, কিন্তু লেজার পিআরপিতে সেরকম প্রেডিক্টেবিলিটি কারো ক্ষেত্রে দেখেছি ভালো আসে, কারো ক্ষেত্রে অতটা ভালো আসে না। আচ্ছা, এইটা হচ্ছে মেডিকেশন। এর পরে আসবেন নিশ্চয়ই আমরা কখন ট্রান্সপ্লান্ট। যখন আমার ওষুধও মানে ঘরোয়া টোটকাতেও কাজ হচ্ছে না, ওষুধেও কাজ হচ্ছে না, থেরাপিতেও কাজ হচ্ছে না, তখন আমি কি করব? ঠিক, বেসিক্যালি এই সমস্ত করতে করতে যাদের সত্যি মানে আমাদের যে হেয়ার ফলিকেল গুলো আছে, ফলিকেল গুলোর কিন্তু একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল এজ থাকে। হ্যাঁ, আপনি হয়তো মানুষটা 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচবেন, কিন্তু একটা হেয়ার ফলিকেল কতবার ও সাইক্লিক্যাল প্রসিজিয়ার্স এর মধ্যে দিয়ে যাবে এবং কখন সে বন্ধ হয়ে যাবে যাওয়া। আমি আর একটু সরল ভাবে বলি, আমাদের দাঁত পড়ে তো দেখবেন সবার আগে ইনসিজার দাঁত গুলো আসে, একটা 2 বছর 1.5 বছর 2 বছরের মধ্যে বাচ্চার আস্তে আস্তে করে দুধে দাঁত আসে, সেই দাঁতগুলো পড়ে যায়, আবার নতুন দাঁত, সব দাঁত তো একসঙ্গে পড়ে না, সামনের দাঁতগুলো আগে পড়ে, পরের দাঁতগুলো পরে পড়ে। মাথার যে চুলগুলো আপনার মাথাতে বেরিয়েছে, যে ফলিকেল গুলো রয়েছে, সেই ফলিকেল গুলো থেকে চুল কতদিন বেরোতে থাকবে সাইক্লিক অনুযায়ী 5 বছর পর পরে, সেটার একটা নির্দিষ্ট জেনেটিক্যাল কোড আছে। ধরুন আপনার বডিতে রয়েছে যে এই ফলিকেলটা 5 বার রেপ্লিকেট করবে, তাহলে 5 5 25 বছর অবধি আপনার চুলটা থাকবে, ওইখান থেকে 25 বছর পরে বেরোবে না। ধরুন 8 বার আছে তাহলে 40 বার, ধরুন 10 বার আছে তাহলে 50 বার ওই ফলিকেলটা থেকে বেরোবে, তার 11 বারে বারে আর কিন্তু বেরোবে না। এটা প্রথম থেকে নির্ধারিত, এটা উপরে আপনার কোনো এফেক্ট নেই। সেই কারণে চুল যখন পড়ে যাবে, যে চুলটা হরমোন সেন্সিটিভ বা যে চুলটা বিশেষত এই জিন দ্বারা আমাদের ঠিক করে দেয়া রয়েছে, নিয়ন্ত্রিত, সে কিন্তু পড়েই যাবে। তাকে আপনি এই ওষুধপত্র, লেজার টেজার এই সমস্ত কিছু করে নেক্সট 5 বছর 7 বছর অবধি বাড়াতে পারেন। সেই জন্য যতই আমি বলি পেশেন্টদেরকে, যতই আপনি মেডিকেশন নিন, সমস্ত কিছু করুন, যদি আপনার ওই চুলটার বয়স ভগবান 25 বছর দিয়ে থাকেন, আপনি ম্যাক্সিমাম আমরা ডাক্তাররা তাকে আর 5 বছর বাড়াতে পারবো, 30 বছর পরে কিন্তু পড়েই যাবে। সুতরাং আলটিমেটলি কিন্তু টাক পড়েই যায়।
হ্যাঁ, টাক পড়ে যায়, যখন টাক পড়ে যাচ্ছে তখন ট্রিটমেন্ট হচ্ছে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা। কারণ টাকে নতুন করে চুল গজানোর মতো কোনো বিদ্যা, কোনো সায়েন্স এখন অবধি আসেনি, সেখানে একমাত্র ট্রান্সপ্লান্টই করা যেতে পারে। সেটা মানে কিভাবে হয় এটা? আচ্ছা, এবার এই ট্রান্সপ্লান্ট প্রক্রিয়াটা এটা একটা সার্জিক্যাল প্রক্রিয়া। সার্জারিটা আমরা দুভাবে করে থাকি, FUT এবং FUE। এখন এই মুহূর্তে সেটা করা হয়। এর আগে অন্য টেকনিক ছিল। এর আগে জুরি ফ্ল্যাপ বলে এক রকমের সার্জারি করা হতো, মাথার পেছন থেকে পুরো চামড়াটা কেটে সামনের দিকে নিয়ে আসা। আচ্ছা, সেটাকে জুরি ফ্ল্যাপ বলা হতো। তারপরে 1990s পাঞ্চ গ্রাফট বলে এক ধরনের গ্রাফটিং টেকনিক ছিল, বড় বড় পাঞ্চ তুলে তুলে বোতামের মতো করে দেয়া হতো। আমি গত মাসে একজন পেশেন্টকে পেয়েছিলাম, উনি পাঞ্চ গ্রাফট করিয়েছিলেন, উনি রিপেয়ার করতে এসেছিলেন। আচ্ছা, এটাকে বলা হতো পাঞ্চ গ্রাফট। এখনকার দিনে যেটা মোস্ট কমন টেকনিক সেটা হচ্ছে FUE, ফলিকুলার ইউনিট এক্সিশন বা এক্সট্রাকশন আগে বলা হতো, এখন এক্সিশন বলা। আপনার মাথার পেছনে যে সেফ ডোনার এরিয়া রয়েছে, সেই সেফ ডোনার নিয়ে আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই দেখবেন। তো সেই সেফ ডোনার এরিয়া থেকে আমরা চুল তুলে নিয়ে আসবো। ধরুন মাথার সামনে আমার প্ল্যান রইলে 2000 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করবো, সেই 2000 ফলিকেলকে ট্রান্সপ্লান্ট করা হয়। তো FUT এবং FUE এই হচ্ছে দুটো সার্জিক্যাল প্রসিজিওর, দুটোরই আলাদা আলাদা ইন্ডিকেশনস রয়েছে, দুটো টেকনিক ইউজ করা হয়। এখনকার দিনে 80% পেশেন্টদেরকে আমরা FUE টেকনিকেই করতে পারি, যেটাকে স্টিচলেস বলে। কিন্তু বাকি 20% পেশেন্ট আসেন যাদের গ্রেড 5, গ্রেড 6, গ্রেড 7 বার্নলেস রয়েছে, যাদেরকে FUT এবং E দুটো মিলিয়ে করতে হয়। আচ্ছা, এটা নিয়ে আমাদের যে ভিডিও আছে, আমরা দর্শকদের বলবো সেই ভিডিওটা দেখে নিতে। একদমই। সেখানেই সার্জিক্যাল ডিটেলস গুলো দেয়া থাকবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। মানে হেয়ার ফলের এত রকম ট্রিটমেন্ট আছে, আপনি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। তো আমাদের দর্শকদের বলবো, যদি হেয়ার ফল নিয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও আপনি কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব যত সময় তার উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।